আসসালামু আলাইকুম। আজকের ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যতগুলো বোর্ডে আসার মতো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ সলভ করে ফেলবো। প্রথমে আমরা ফোকাস দিব হচ্ছে জ্ঞানমূলক এমসিকিউর উপর, অর্থাৎ যেগুলো হচ্ছে এক কথায় উত্তর এবং যেগুলো হচ্ছে তোমার কোনো বোঝাবুঝির কিছু নাই, দেখলেই মনে পড়বে সেই টাইপের এমসিকিউগুলো সলভ করব। তারপর হচ্ছে আমরা ম্যাথ টাইপের এমসিকিউ সলভ করব। তো চলো দেরি না করে আমরা সলভিং ক্লাসে চলে যাই। তো প্রথমে যে কোশ্চেনটা আমরা সলভ করব, যে টপিকটা থেকে, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা উদ্দেশ্য থেকে বিগত বছরে কোন কোন কোশ্চেনগুলো এসেছে চলো আমরা দেখে নিই। এবং যে কোশ্চেনগুলো বারবার এসেছে তার মানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার পরীক্ষায় আসবে। হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? রাজশাহী বোর্ড 2024-এ একবার এসেছিল। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত ব্যাংক বিবরণীর উদ্ধৃতের পার্থক্য নির্ণয় করা। তার মানে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি, এটা নানাভাবে কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত বা নগদান বইয়ের উদ্ধৃতের সাথে ব্যাংক বিবরণীর উদ্ধৃতের পার্থক্য। এই পার্থক্য না থেকে কিন্তু অপশনে তোমার বিচ্যুতি থাকতে পারে, দুইটা একই জিনিস। হ্যাঁ, পার্থক্য বা বিচ্যুতি বা গরমিল, পার্থক্য বা বিচ্যুতি বা গরমিল, এই যে কোনো তিনটা শব্দ থাকতে পারে। কোশ্চেন কিন্তু সেম, একটু শব্দ উলট পালট করে দিতে পারে। তো এই জিনিসটা নিয়ে কনসার্ন থাকবা। তো ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃতের পার্থক্য নির্ণয় করা। কি নির্ণয় করা? পার্থক্য নির্ণয় করা। তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? আমানতকারী কে এখানে? আমানতকারী হচ্ছে, তুমি যে তোমাদেরকে সিকিউ সলভিং ক্লাসে দেখবা করিয়ে দিয়েছি, সিকিউ সলভিং ক্লাসে উপরে উপরে যেই প্রতিষ্ঠানের নাম থাকে সেই হচ্ছে আমানতকারী। আমানতকারী মানে কি? যে টাকা জমা রাখে। কার কাছে জমা রাখে? ব্যাংকের কাছে জমা রাখে। হ্যাঁ, তো ব্যাংক সমন্বয় বিবরণীকে প্রস্তুত করে আমানতকারী প্রস্তুত করে। কিভাবে প্রস্তুত করে? তার নগদান বই, অর্থাৎ তার ব্যবসায়ের হিসাবের বই এবং তার ব্যাংকের অ্যাকাউন্ট সে চেক করে যে আমার ব্যবসায়ী হিসাবে আমি হচ্ছে 2000 টাকা মাইনাস দিছি, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা এখনো প্লাস অবস্থা আছে। এই যে গরমিল বা এই যে পার্থক্যটা, এটা কে নির্ণয় করে? আমানতকারী নির্ণয় করে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভাবা। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? আমানতকারী। অর্থাৎ আমানতকারী মানে কে? যে টাকা জমা করে, অর্থাৎ গ্রাহক। হ্যাঁ, আমানতকারী হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন। ব্যাংক হিসাব কত প্রকার? ব্যাংক হিসাব হচ্ছে তোমার 3 প্রকার। ব্যাংক হিসাব হচ্ছে তোমার 3 প্রকার। হ্যাঁ, চলতি হিসাব, তারপরে হচ্ছে তোমার স্থায়ী হিসাব, আর হচ্ছে সঞ্চয় হিসাব। এই 3 প্রকার হচ্ছে ব্যাংক হিসাব। ওকে, আর নেক্সটে যে কোশ্চেনটা, ব্যাংক হিসাব কত প্রকার? 3 প্রকার, এটাও মাথায় রাখবা। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন এটা আমরা শিখলাম। তো আমরা ম্যাথ একটু পরে করব, আগে হচ্ছে ডিরেক্ট যেগুলো জ্ঞানমূলক সেগুলো আগে সলভ করবো। হ্যাঁ, ব্যাংক শব্দের উৎপত্তি কোথা থেকে? ব্যাংক শব্দের উৎপত্তি ব্যাংকো থেকে, ইতালির ব্যাংকো শব্দটি থেকে। ব্যাংকো ব্যাংকাস। হ্যাঁ, এই 3টা শব্দ থেকে তোমার ব্যাংক শব্দটির উৎপত্তি। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়? হিসাবকালের একটা নির্দিষ্ট তারিখে। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়? হিসাবকালের একটা নির্দিষ্ট তারিখে। এগুলো মুখস্থ, বোঝাবুঝির কিছু নাই। ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলে? ব্যাংক সমন্বয় বিবরণীর আরেক নাম হচ্ছে মিলকরণ বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর আরেক নাম কি? মিলকরণ বিবরণী। কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। অর্থাৎ পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী যে হিসাবের সবকিছু, হিসাবের কোনো তথ্য তুমি গোপন করতে পারবা না। হ্যাঁ, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালার অন্যতম একটা নীতি, যে পূর্ণ প্রকাশ নীতি। এবং পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী তোমার হিসাবের নিচে কিন্তু নোট এবং টিকা ব্যবহার করতে হয়। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী হিসাবের নিচে নোট ও টিকা ব্যবহার করতে হয়। এটা আর একটা এমসিকিউ, তোমাকে এখনই বলে দিলাম। নোট ও টিকা ব্যবহার করা হয় কোন নীতির কারণে? পূর্ণ প্রকাশ নীতির কারণে। কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয়ের বিবরণীর উদ্দেশ্য হচ্ছে গড়মিল। এই যে বললাম না, গড়মিল থাকবে বা বিচ্যুতি থাকবে। এই যে এখানে কিন্তু বলছিলাম এই যে এই উদ্ধৃতের পার্থক্যর বদলে গড়মিল থাকবে বা বিচ্যুতি থাকবে। দেখো সেম জিনিসটাই কিন্তু একটু ঘুরাই ফিরাই দিছে, দেখছো? সেম জিনিসটা একটু ঘুরাই ফিরাই দিছে, যে পার্থক্য না দিয়ে বলছে গড়মিলের কারণ জানা। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? গড়মিলের কারণ জানা। গড়মিল না দিয়ে আবার বিচ্যুতিও দিতে পারে, একই জিনিস। হ্যাঁ, একই জিনিস, গড়মিল বা বিচ্যুতি বা পার্থক্য, তিনটা একই জিনিস। হ্যাঁ, পার্থক্য কারণ জানা।
ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? আমানতকারী প্রস্তুত করেন। কে প্রস্তুত করেন? আমানতকারী প্রস্তুত করেন। এই যে আমানতকারী, দেখো সেম কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে। তো কোশ্চেন সলভিং এর মাধ্যমে আমরা বুঝে যাব যে কোন কোশ্চেনটা আমার আসবে, কোন কোশ্চেনটা আমার আসবে না। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? আমানতকারী। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল কাজ কি? নগদান বই ও পাস বই। হ্যাঁ, পাস বই মানে কি? ব্যাংক বিবরণীর যে বইটা সেটার নামই তোমার কিন্তু পাস বই। নগদান বই ও পাস বইয়ের জেরের পার্থক্য নির্ণয় করে মিল করা। জেরের পার্থক্য নির্ণয় করে মিল করে। এখানে দুইটা জিনিস একটু কনফিউজিং অপশন আছে। এখানে কিন্তু বলছে নগদান বই পাস বইয়ের জেরের গড় মিল বের করা। আমি বলছিলাম যে গড় মিল বা বিচ্যুতি যেটা থাকলে হবে, হ্যাঁ হবে। পার্থক্য শুধু বের করে বসে থাকলে হবে না, নির্ণয় করে মিল করতে হবে। কি করতে হবে? দুইটা সাইড মিল করতে হবে। তো আলটিমেট মূল কাজ কি? নগদান বই ও পাস বইয়ের জেরের পার্থক্য নির্ণয় করে মিল করা, এটা হচ্ছে মূল কাজ। আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গড় মিল বের করা। বোঝা গেছে? উদ্দেশ্য হচ্ছে গড় মিল বের করা, উদ্দেশ্য হচ্ছে গড় মিল বা বিচ্যুতি বের করা। আর কাজ হচ্ছে মূল কাজ, মেইন কাজ হচ্ছে মিল করা। মেইন কাজ মিল করা আর উদ্দেশ্য হচ্ছে গড় মিল বা পার্থক্য বের করা। বোঝা গেছে? তারপরে কোথা থেকে ব্যাংক উদ্ধৃতের সঠিক পরিমাণ জানা যায়? ব্যাংক উদ্ধৃতের সঠিক পরিমাণ জানা যায় ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন? ব্যাংক বিবরণী প্রস্তুত করেন হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। হ্যাঁ, এখানে বলছে ব্যাংক দুইটার কিন্তু পার্থক্য আছে, দেখো বুঝো কিন্তু। একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, সমন্বয়টা করে হচ্ছে আমানতকারী, আর ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ, আর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী। এটা একটু খাতায় নোট করে নাও। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী, আর ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ। এই যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? এটা হচ্ছে আমানতকারী দেওয়া আছে। তো আমানতকারীটাই কি? তোমার ব্যবসা প্রতিষ্ঠান। ওই যে বললাম যে তোমাদেরকে যখন সিকিউ সলভিং ক্লাসটা করাইছি, এই যে একটু একটা কোশ্চেন সেম কোশ্চেনে আসবে কিন্তু ঘুরাই দিবে, এটার জন্য তোমরা পারো না। হ্যাঁ, আমানতকারীটাকে আসলে, আমানতকারীটাকে আসলে আমানতকারী হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠান। আমানতকারী কি? তোমার ব্যবসায় প্রতিষ্ঠান। তো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? ব্যবসা প্রতিষ্ঠান বা আমানতকারী। ঠিক আছে? ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে? ব্যাংক কর্তৃপক্ষ। এটা নিয়ে কিন্তু ঘুরায় ফিরায় অনেকভাবে প্রশ্ন দিতে পারে, তো তোমার প্রস্তুত থাকতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান মূলত কি? আমানতকারী। ব্যবসা প্রতিষ্ঠান মূলত কি? আমানতকারী। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যে টপিকটা থেকে কোশ্চেন সলভ করব সেটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই থেকে। ব্যাংক বিবরণী বা পাস বই থেকে কি টাইপের কোশ্চেন আসে চলো দেখে আসি। ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত বলতে কি বোঝায়? ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত বলতে কি বোঝায়? একটা জিনিস মাথায় রাখো, এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে প্রতিষ্ঠান। দুইটা পক্ষ, কয়টা? দুইটা। একটা হচ্ছে ব্যাংক আর একটা কি? প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান। এখানে বলছে ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত। ব্যাংকের যেটা ক্রেডিট, প্রতিষ্ঠানের সেটা ডেবিট। একটা জিনিস মাথায় রাখবা, ব্যাংকের যেটা ক্রেডিট, প্রতিষ্ঠানের সেটা ডেবিট। ব্যাংকের যেটা ডেবিট, প্রতিষ্ঠানের সেটা ক্রেডিট। যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, ব্যাংক চার্জ ধার্য করা হলো, এই চার্জটা তুমি আমানতকারী, হ্যাঁ তুমি ব্যবসা প্রতিষ্ঠান, তো চার্জটা আমি তোমার কাছ থেকে কেটে নিলাম না, তো তোমার জন্য এটা ডেবিট না, এটা খরচ না, কিন্তু আমার জন্য এটা ক্রেডিট, কারণ এই চার্জটাই হচ্ছে আমার আয়। আমি ব্যাংক, আমি তোমার কাছ থেকে চার্জ বাবদ 15 টাকা কেটে নিলাম। তো এই যে 15 টাকা কেটে নিলাম, এই 15 টাকাটা আমার জন্য কি? আয়। আমি ব্যাংক, আমার জন্য 15 টাকাটা কি? আয়। আমার জন্য এটা ক্রেডিট, আর তোমার জন্য এটা ডেবিট। বোঝা গেছে? এখানে বলছে ব্যাংক বিবরণ অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত বলতে কি বোঝায়? এখানে বলছে ব্যাংক জমা উদ্ধৃত। ব্যাংক যখন জমা হয়, ব্যাংকে যখন জমা হয় তোমার ডেবিট হয়, মানে তোমার সম্পদ বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং তুমি যে টাকাটা জমা রাখছো, মানে তুমি যে টাকাটা জমা রাখছো, আমি ব্যাংক, আমার জন্য এটা ক্রেডিট উদ্ধৃত, আমার জন্য এটা দায়। হ্যাঁ, তোমার জন্য এটা সম্পদ হলেও আমার জন্য এটা দায়। তুমি যে টাকাটা দিছো ওই টাকাটা তোমাকে আবার কি দিতে হবে? ফেরত দিতে হবে। বোঝা গেছে? এবং এই টাকার উপর তোমাকে কি দিতে হবে? সুদ দিতে হবে। তাই আমার জন্য যেটা সম্পদ তোমার জন্য সেটা দায়, বা তোমার জন্য যেটা সম্পদ আমার জন্য সেটা দায়। তা ব্যাংক জমার উদ্ধৃত তোমার জন্য কি? ডেবিট। তোমার জন্য কি? ডেবিট। তোমার ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি পাইছে, কিন্তু ব্যাংকের জন্য এটা আবার ক্রেডিট। ব্যাংকের জন্য এটা আবার ক্রেডিট। মাথায় ঢুকছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এই যে আবার বলছে ব্যাংক বিবরণী ক্রেডিট উদ্ধৃত কোনটি প্রকাশ করে? ব্যাংক বিবরণী ক্রেডিট উদ্ধৃত কোনটি প্রকাশ করে? অর্থাৎ
ব্যাংক বিবরণীর যেটা আয় বা দায় হবে সেটা তোমার জন্য কি হবে, খরচ বা সম্পদ হবে। তো এখানে খরচ বা সম্পদ কোথায় আছে, এখানে নগদ জমার, এখানে তো ব্যাংকের সাথে নগদের কোনো সম্পর্ক নেই, নগদ হবে না। ব্যাংক জমাতিরিক্ত তোমার জন্য ক্রেডিট, তাই এটা হবে না, তোমার জন্য ডেবিট হতে হবে। হ্যাঁ, নগদের সাথে এটা কোনো সম্পর্ক নেই, নগদটা ব্যাংক বিবরণীতে ইম্প্যাক্ট ফেলবে না, ব্যাংক জমার উদ্ধৃত হবে, কারণ ব্যাংক জমা হলে তোমার ডেবিট হয় এবং ব্যাংকের ক্রেডিট হয়। ঠিক আছে, তো ব্যাংক জমার উদ্ধৃত হবে। ব্যাংক বিবরণী কে প্রস্তুত করেন, ব্যাংক বিবরণী প্রস্তুত করেন ব্যাংক কর্তৃপক্ষ। দেখো সেম কোশ্চেনটা কিন্তু আবার আসছে, রিপিট হলো। আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি, আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি হচ্ছে ব্যাংক বিবরণী। হ্যাঁ, আমানতকারীর যে ব্যাংক হিসাবটা আছে সেই হিসাবটা কে প্রস্তুত করে দেয়, ব্যাংক প্রস্তুত করে দেয়। আর ব্যাংক কোন বিবরণী প্রস্তুত করে, ব্যাংক বিবরণী প্রস্তুত করে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো কোনটি ব্যাংক কর্তৃক লিখিত, ব্যাংক কর্তৃক হচ্ছে ব্যাংক বিবরণী লিখিত। ব্যাংক বিবরণীর আরেক নামই হচ্ছে পাস বই। ব্যাংক বিবরণীর আরেক নাম কি ভাইয়া, পাস বই। ব্যাংক বিবরণীর আরেক নাম কি, ব্যাংক বিবরণীর আরেক নাম কি, পাস বই। পাস বইয়ের সাথে নগদান বইয়ের সম্পর্ক কিরূপ, পাস বইয়ের সাথে নগদান বইয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত ধর্মী, অর্থাৎ পাস বই যদি প্লাস থাকে নগদান বইয়ে থাকে মাইনাস, অর্থাৎ এটা বিপরীতমুখী সম্পর্ক। আমানতকারীর ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে কি, আমি তোমাকে বলছি যে আমানতকারীর ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে কোনটি। আমি তোমাদের কতে আসার মতো টাইপ সমূহতে তোমাদেরকে বলে দিয়েছি যে ডেবিট মেমোরেন্ডাম কি। হ্যাঁ, ডেবিট মেমোরেন্ডাম কি, ডেবিট মেমোরেন্ডাম বলতে আমার যেটা খরচ হবে সেটাই ডেবিট মেমোরেন্ডামে যাবে। তো আমার যদি খরচ হয় তাহলে এই খরচটা আমার ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করবে না বৃদ্ধি করবে, হ্রাস করবে। তো আমার খরচ হলে ব্যাংকের থেকে আমার টাকাটা কি হয়ে যাবে, কেটে যাবে। তো আমার যদি খরচ হয় তাহলে সেটা ডেবিট মেমোরেন্ডামে যুক্ত করতে হবে। কোনটির জন্য ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করা হয়, আমি কি বলছি, আমার জন্য খরচ। হ্যাঁ, তো এখানে বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এটা আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করছে, এটা হবে না। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটা আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করছে, হবে না। ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়, এটা আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করছে, হবে না। ব্যাংক সার্ভিস চার্জ, এটা আমার ব্যাংক ব্যালেন্স হ্রাস করছে, তার মানে এটা হবে। আমি কি বলছি যে ডেবিট মেমোরেন্ডামে কোনটা যাবে, আমার জন্য যেটা খরচ, যেটা আমার ব্যাংক হিসাবকে কমায় দিচ্ছে বা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, এটা আমার থেকে টাকা কেটে নিচ্ছে সেটা আমার জন্য কি, খরচ। সেটা আমার জন্য খরচ, সেটা কোথায় যাবে, ডেবিট মেমোরেন্ডামে যাবে। বোঝা গেল? আচ্ছা, এখন আসি নিচের কোনটি ক্রেডিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত। তো ডেবিট মেমোরেন্ডাম যদি আমার খরচ হয়, ক্রেডিট মেমোরেন্ডাম আমার কি হবে, আয় হবে। হ্যাঁ, তো এখানে চার্জ কি, আমার অ্যাকাউন্টের টাকা কমায় দিচ্ছে, তো এটা হবে না, বাদ। ওভারড্রাফট সুদ কি, এটা আমার অ্যাকাউন্টের টাকা কমায় দিচ্ছে, ওভারড্রাফট মানে জমাতিরিক্ত, এটা আমার অ্যাকাউন্টের টাকা কমায় দিচ্ছে, বাদ। চার্জ কমায় দিচ্ছে, বাদ। অর্জিত সুদ, এটা আমার অ্যাকাউন্টের টাকা বাড়ায় দিচ্ছে, তাই এটা ক্রেডিট মেমোরেন্ডামে যাবে। ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে আমার জন্য আয়, অর্থাৎ এটা আমার ব্যাংক ব্যালেন্স কি করবে, ব্যাংক ব্যালেন্স বাড়াবে। ব্যাংক ব্যালেন্স কি করবে ভাইয়া, ব্যাংক ব্যালেন্স বাড়াবে। বোঝা গেছে? কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম আমি কি বলছি, আমার জন্য আয়, ব্যাংক ব্যালেন্স বাড়াবে। তো চার্জ হবে না, খরচ হবে না, অপর্যাপ্ত তহবিল, এটা আমার অ্যাকাউন্ট কমায় দিবে। ব্যাংক সুদ, আয়, এটা হচ্ছে আমার আয়, আমার জন্য আয়, এবং এটা আমার ব্যাংক ব্যালেন্স কি করবে, বাড়ায় দিবে। কোনটির জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে থাকে। তো ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে থাকে মানে কি, এটা আমার জন্য খরচ। হ্যাঁ, ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে থাকে, ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে থাকে, তো এটা আবার অ্যান্সার ডেবিট মেমোরেন্ডাম হবে না। ব্যাংক বিবরণীর জন্য ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে না। জমাকৃত চেক প্রত্যাখ্যান, এটা হচ্ছে আমার জন্য খরচ, যেহেতু আমার যেই টাকাটা জমা হওয়ার কথা ছিল ওটা জমা হয়নি এবং এটা আমার জন্য খরচ, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেছে, তাই ডেবিট মেমোরেন্ডামে এটা অন্তর্ভুক্ত করা হবে। ব্যাংক হিসাব সাধারণত কয় প্রকার, 3 প্রকার, আমি অলরেডি বলে দিছি। ব্যাংকের আয়ের প্রধান উৎস কি, ব্যাংকের আয়ের প্রধান উৎস কি, ব্যাংকের আয়ের প্রধান উৎস হচ্ছে প্রদত্ত ঋণের সুদ। তোমরা এখানে অনেকে কনফিউজ হয়ে যাবা, এখানে অনেকে বলবো যে ভাই আমানতের সুদই তো প্রধান উদ্দেশ্য না। দেখো, ব্যাংক প্রথমে কি করে, তোমার আমার কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে সে কাদেরকে ঋণ দেয়, ব্যবসায়ীদেরকে ঋণ দেয়। ব্যবসায়ীদেরকে যে হারে ঋণ দেয়, ধরো ব্যবসায়ীদেরকে ঋণ দিল 20% হারে,
এবং সে তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে 10%, বাকি 10% হচ্ছে ব্যাংকের লাভ। সে মূলত কার থেকে আয় করতেছে? ব্যবসায়ীর কাছ থেকে, ব্যবসায়ীকে ঋণ দেওয়ার মাধ্যমে। অর্থাৎ প্রদত্ত ঋণের সুদ থেকে ব্যাংক মূলত আয় করে, প্রদত্ত ঋণের সুদ থেকে ব্যাংক মূলত আয় করে। বোঝা গেছে? ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত দ্বারা কি বোঝায়? ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত দ্বারা বোঝায় ব্যাংক বিবরণী যদি ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে তার মানে এটা ব্যাংকের জন্য আয় বা দায়, আর ডেবিট উদ্ধৃত যদি করে তার মানে কি? তার মানে এটা হচ্ছে ব্যাংকের জন্য, ব্যাংক বিবরণী ক্রেডিট উদ্ধৃত বলতে ব্যাংকের জন্য আয় বা দায়, যদি ডেবিট উদ্ধৃত হয় তার মানে এটা ব্যাংকের জন্য তোমার সম্পদ বা খরচ, সম্পদ বা খরচ। তো দেখো, আর ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত মানে, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত মানে তোমার ক্রেডিট উদ্ধৃত। হ্যাঁ, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত মানে তোমার ক্রেডিট উদ্ধৃত। তো তোমার ক্রেডিট এখানে কোনটার মাধ্যমে হবে? ব্যাংকে জমার মাধ্যমে তোমার ডেবিট হবে, তার মানে এটা হবে না, নগদ এখানে আসবেই না, ইনক্লুডই হবে না। আর ব্যাংক জমা অতিরিক্ত মানে ব্যাংক জমার অতিরিক্ত, এটা তোমার জন্য ক্রেডিট, তার মানে এটা হবে। হ্যাঁ, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত মানে তোমার ক্রেডিট উদ্ধৃত, এতটুকু মাথায় রাখবা। ব্যাংক বিবরণীর সাথে তোমার বিপরীতমুখী সম্পর্ক। চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে? চেকে সাধারণত 3টি পক্ষ থাকে। হ্যাঁ, চেকে সাধারণত 3টি পক্ষ থাকে। আদেষ্টা, আদিষ্ট, চেকে যে আদেশ করে সে হচ্ছে আদেষ্টা, আদিষ্ট, আর মাঝখানে হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। পাস বইয়ের ডেবিট উদ্ধৃত দ্বারা কি বোঝায়? পাস বইয়ের ডেবিট উদ্ধৃত, আমি তোমাকে কি বলছি? পাস বইয়ের ডেবিট উদ্ধৃত মানে তোমার জন্য কি উদ্ধৃত? ক্রেডিট উদ্ধৃত। তো এখানে ক্রেডিট উদ্ধৃত কোনটা? ব্যাংক জমা ডেবিট উদ্ধৃত, নগদ মগদ হবেই না। হ্যাঁ, আর ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট উদ্ধৃত। ঠিক আছে? তো এটাও কিন্তু দুইবার কোশ্চেন আসছিল এবং ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেন কিন্তু বারবার তোমার রিপিট হচ্ছে। ব্যাংক কর্তৃক ব্যবহৃত দলিল, ডিএম মানে কি? ডেবিট মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম বানানটা একটু খেয়াল করো, এটা যশোর বোর্ডে আসছিল। MEMO, মেমো। রেন্ডাম, RAN, রেন, DUM, ডাম। MEMO, মেমো। রেন্ডাম, RAN, DUM। তারপরে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয় তাকে কি বলে? ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বইতে ক্রেডিট করা হয়। আচ্ছা, নগদান বইতে কি করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে। তো আমি তোমাকে বলছি যে নগদান বইতে কেন কোনটা ক্রেডিট হয়? যেটা হচ্ছে তোমার খরচ হয়, যেটা তোমার ব্যাংক হিসাব হ্রাস করে দেয়। তো আমি কি বলছি? নগদান বই যেহেতু ক্রেডিট হচ্ছে তার মানে এটা তোমার ব্যাংক হিসাব হ্রাস করে দিচ্ছে। হ্যাঁ, তো ব্যাংক হিসাব হ্রাস করে দেয় বা তোমার জন্য যেটা খরচ সেটা সবসময় কিসের মধ্যে যায়? ডেবিট মেমোরেন্ডামে যায়। তোমার জন্য যেটা খরচ সেটা সবসময় ডেবিট মেমোরেন্ডামে যায়। এটা একটু ঘুরাই দিছে কোশ্চেন, কিন্তু হ্যাঁ কোশ্চেন একই, জাস্ট ঘুরাই দিছে। নোটিং চার্জ কি? নোটিং চার্জ হচ্ছে প্রাপ্য নোট প্রত্যাখ্যানজনিত খরচ। অর্থাৎ তোমার টাকা পাওয়ার কথা ছিল, হ্যাঁ একটা নোট পাওয়ার কথা ছিল, তোমার টাকা পেলে তুমি সেটা ব্যাংকে ভাঙানোর মাধ্যমে টাকা আদায় করার কথা ছিল, কিন্তু সেটার প্রত্যাখ্যান কেন হলো? কেন? যার কাছ থেকে টাকা পেতা তার কাছ থেকে যার কাছ থেকে টাকা পেতা তার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, এটা এজন্য প্রত্যাখ্যান হলো তার প্রাপ্য নোটটা। হ্যাঁ, কিন্তু এটারও তো একটা খরচ আছে, এই যে প্রত্যাখ্যান হয়েছে এর জন্য ব্যাংক একটা চার্জ কাটবে না, এই যে তোমাকে সেবা দিচ্ছে এর জন্য একটা চার্জ কাটবে না, এটা হচ্ছে নোটিং চার্জ। নোটিং চার্জ কি? প্রাপ্য নোট প্রত্যাখ্যানজনিত খরচ। তারপরে কোশ্চেন, ডেবিট মেমো ইস্যুর ফলে কি হয়? ডেবিট মেমো ইস্যুর ফলে কি হয়? চলো দেখে আসি। ডেবিট মেমো যখন ইস্যু করা হয় তার মানে তোমার ব্যাংক উদ্ধৃত পরিমাণ কমে যায়। কারণ ডেবিট মেমো কে ইস্যু করে? ব্যাংক ইস্যু করে। কে ইস্যু করে? ব্যাংক ইস্যু করে। ব্যাংক যেহেতু ডেবিট মেমো ইস্যু করতেছে তার মানে তোমার ব্যাংকের টাকা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তার মানে আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। ব্যাংক যেহেতু ডেবিট মেমো ইস্যু করতেছে তার মানে ব্যাংকের জন্য এটা প্লাস, কিন্তু তোমার জন্য মাইনাস, তার মানে তোমার উদ্ধৃত কমে যাচ্ছে। নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কোনটি? চেক। এটা সবাই জানো, নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে হচ্ছে চেক। নিম্নের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে উঠানো যায় না? দাগ কাটা চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে উঠানো যায় না, যার নামে দাগ কাটা হয় একমাত্র সেই উঠাতে পারে, এটা ইম্পর্টেন্ট। দাগ কাটা চেক, দাগ কাটা চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে উঠানো যায় না। পাস বই অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত বলতে কি বোঝায়? পাস বই অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত বলতে বোঝায় পাস বই অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত মানে তোমার ডেবিট উদ্ধৃত হবে। তোমার কি উদ্ধৃত? ডেবিট। তো এখানে ডেবিট উদ্ধৃত কোনটা? ব্যাংক জমার উদ্ধৃত। হ্যাঁ, তো এখানে ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট নগদান্ত কাউন্টই হবে না। বোঝা গেল? তারপরে আসি ওকে, এরপরে যে টপিকটা থেকে আমরা সলভ করব
সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি সমূহ। হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি সমূহ, কোন কোন পদ্ধতিতে তোমার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তো এনএসএফ শব্দের পূর্ণ রূপ কি? এনএসএফ শব্দের পূর্ণ রূপ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড, এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এনএসএফ এর পূর্ণ রূপ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ যে প্রত্যাখ্যান হওয়ার কারণ কি এনএসএফ এর জন্য? হ্যাঁ, নট সাফিসিয়েন্ট ফান্ডের জন্য। ডিপোজিট ইন ট্রানজিট বলতে কি বোঝায়? প্রতিমধ্যে জমা বোঝায়। আচ্ছা, ডিপোজিট, এই যে ডিপোজিট ইন ট্রানজিট বলতে কি বোঝায়? সঞ্চিত চেক, বকেয়া চেক, প্রত্যাখ্যাত চেক, পরিবহনাধীন চেক। ওই যে পথিমধ্যে বললাম না যে পথিমধ্যে জমা, পথিমধ্যে মানে কি? পথের মধ্যে আছে, অর্থাৎ পরিবহনাধীন আছে। আর ডিপোজিটেড ট্রানজিট বলতে বোঝায় পথিমধ্যে জমা বা পরিবহনাধীন চেক, যেই চেকটা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি কিন্তু তোমার পথের মধ্যে আছে, তাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট, মানে পথিমধ্যে জমা বা পরিবহনাধীন চেক। বকেয়া চেক বলতে কি বোঝায়? বকেয়া চেক বলতে বোঝায় ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। হ্যাঁ, বকেয়া চেকের আরেক নাম কি? অপরিশোধিত চেক। অপরিশোধিত চেক, চেক। হ্যাঁ, তো এই অপরিশোধিত চেক বা বকেয়া চেক মানে তুমি আমার কাছ থেকে টাকা পাও, তোমাকে আমি চেক লিখে দিলাম, কিন্তু তুমি চেকটা নিয়ে বসে থাকলে, এখনো আমার ব্যাংকে যাওনি, তো আমার ব্যাংকে এখনো প্লাস অবস্থায় আছে, মানে আমার ব্যাংক থেকে টাকাটা এখনো চলে যায়নি। তো এটাই বলছে যে এই বকেয়া চেক বা অপরিশোধিত চেক বলতে ইস্যুকৃত চেক বোঝায় যা ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি, যা ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি। ব্যাংক মিলকরণ বিবরণীতে, ব্যাংক মিলকরণ বিবরণীতে মিলকরণকৃত কোন দফাটির জন্য আমানতকারী বইতে সমন্বয় জাবেদা প্রয়োজন হবে? এখানে বলছে যে সমন্বয় জাবেদা কোনটার জন্য প্রয়োজন হবে? আমানতকারীর বইতে সমন্বয় জাবেদা প্রয়োজন হবে। দেখো, ব্যাংক সার্ভিস চার্জ, আমানতকারীর সমন্বয় প্রয়োজন হবে মানে কি? ব্যাংকে একটা জিনিস হয়ে গেছে কিন্তু আমানতকারী বা ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ আমি সেটা জানি না, তো ব্যাংক সার্ভিস চার্জ যখন কাটবে সেটা প্রথমে আমি টের পাবো, আমার ফোনে নোটিফিকেশন আসবে, ঠিক আছে? নোটিফিকেশন আসবে যে ব্যাংক সার্ভিস চার্জ পাবো, তোমার থেকে 25 টাকা কেটে নিছে। তো আমার তো নগদান বইতে এটা আমি এখনো লিখিনি, তো আগে ব্যাংক থেকে নোটিফিকেশন আসবে। হ্যাঁ, তো ব্যাংকে যে কাজটা আগে হয়ে গেছে সেটা আমি পরে জানবো। এই টাইপের জিনিসই হচ্ছে সমন্বয় আমার পরে বইতে করতে হয়। কোন বইতে? আমানতকারীর বই বা নগদান বইতে করতে হয়। ব্যাংক মিলকরণ বিবরণীতে মিলকরণকৃত কোন দফাটির জন্য আমানতকারী বইতে সমন্বয় জাবেদা প্রয়োজন হবে? ব্যাংক সার্ভিস চার্জ কেটে নিল, কারণ ব্যাংক সার্ভিস চার্জ আগে কাটবে, আমার পরে অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য এটার জন্য কি জাবেদা প্রয়োজন হবে? সমন্বয় জাবেদা প্রয়োজন হবে। বোঝা গেল? ওকে। ব্যাংক বিবরণীর ক্রেডিট জের বলতে কি বোঝায়? ব্যাংক বিবরণীর ক্রেডিট জের বলতে বোঝায়, অর্থাৎ ব্যাংকের যেটা ক্রেডিট তোমার সেটা কি হবে? ডেবিট। দেখো সেম কোশ্চেন কিন্তু আসছে, ব্যাংকের যেটা ক্রেডিট তোমার সেটা ডেবিট, তার মানে তোমার ডেবিট কোনটা? এই যে ব্যাংকে জমার উদ্বৃত্ত, নগদ টগদ তো হবে না, আর ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে ক্রেডিট। বোঝা গেছে? পাস বইয়ের ডেবিট উদ্ধৃত, পাস বইয়ের ডেবিট উদ্ধৃত মানে তোমার জন্য ক্রেডিট, তো যে ক্রেডিট কোনটা হবে? ব্যাংক জমা তো ডেবিট, নগদ আসবে না, ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট। দেখো সেম কোশ্চেন বারবার আসতেছে, মজাটাই এখানে এমসিকিউ সলভের। হ্যাঁ, বকেয়া চেক বলতে কি বোঝায়? একটু আগে বুঝেছে, বকেয়া চেক বলতে অপরিশোধিত চেক বোঝায়, ইস্যুকৃত চেক যা ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি। তারপরে ব্যাংক কলামের ক্রেডিট জের কি নির্দেশ করে? ব্যাংক কলামের ক্রেডিট জের নির্দেশ করে, বা ব্যাংক কলামের ক্রেডিট জের নির্দেশ করে ব্যাংক জমা অতিরিক্ত কত উত্তোলন হয়েছে, অর্থাৎ জমার অতিরিক্ত কত উত্তোলন করা হয়েছে। হ্যাঁ, নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট জের কি নির্দেশ করে? ডেবিট জের ব্যাংক জমার পরিমাণ নির্দেশ করে, এবং ক্রেডিট জের জমার অতিরিক্ত কত উত্তোলন করা হয়েছে সেটা নির্দেশ করে। ঠিক আছে? এনএসএফ চেক কোনটি? নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ জমাকৃত চেক প্রত্যাখ্যান হওয়া যেটা, সেটা হচ্ছে এনএসএফ চেক। ওই যে আমি তোমাকে একটু আগে বলছি, দেখো সেম কোশ্চেনটা এখানে আসছে। এনএসএফ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড, একটু আগে পড়লাম না, বললাম না এটা হচ্ছে চেক যখন প্রত্যাখ্যান হয় তখন এনএসএফ চেক ইউজ করা হয়। এই যে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে সেটাকে আমরা এনএসএফ চেক বলি, অর্থাৎ নট সাফিসিয়েন্ট ফান্ডের কারণে যে চেকটা প্রত্যাখ্যান হয়ে যায় তাকে আমরা এনএসএফ চেক বলে থাকি। এনএসএফ এর পূর্ণরূপ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। এই যে দেখো, এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে প্রদর্শিত হয়? নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত হতে বিয়োগ করে দেখাতে হয়। নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত হতে বিয়োগ করে দেখাতে হয়। কেন বিয়োগ করে দেখাতে হয়? কারণ ব্যাংক থেকে টাকাটা চলে গেছে। হ্যাঁ, ব্যাংক থেকে টাকাটা মাইনাস দিয়ে দেখাতে হবে, কারণ এটা প্রত্যাখ্যান হয়েছে, টাকাটা জমা হয়নি, যেহেতু জমা হয়নি প্রত্যাখ্যান হয়ে গেছে, তাই আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পায়নি, তাই এটা আমার বিয়োগ দিয়ে দেখাতে হবে, ব্যাংক উদ্ধৃত হতে বিয়োগ দিয়ে দেখাতে হবে। এনএসএফ চেক অর্থ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। সেম কোশ্চেন আবার আসছে।
এই যে জমাকৃত চেক প্রত্যাখ্যান, হ্যাঁ জমাকৃত চেক প্রত্যাখ্যান হচ্ছে এনএসএফ চেক। পর্যাপ্ত ফান্ডের অভাবে অমর্যাদাকৃত চেককে কি বলে? এনএসএফ চেক বলে। হ্যাঁ এখানে এরএসএফ চেক আছে, এনএসএফ হবে, এনএসএফ, এনএসএফ চেক বলে। ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করে হচ্ছে ব্যাংক। ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করে ব্যাংক, আর ক্রেডিট মেমোরেন্ডাম প্রস্তুত করে কে? তোমার আমানতকারী। হ্যাঁ এটা মাথায় রাখবা, ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করে কে? ব্যাংক। ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হলে এবং নগদান হিসেবে লেখা না হলে ব্যবসায়ের কি হবে? চেক যদি প্রত্যাখ্যান হয়, চেক যদি প্রত্যাখ্যান হয় ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হলে এবং নগদান হিসেবে যদি লেখা না হয়, তাহলে ব্যবসার কি হবে? ব্যবসার আর্থিক অবস্থা বাড়বে। কিভাবে বাড়বে? এই যে ব্যাংক কিন্তু আমার চেকটা প্রত্যাখ্যান করে দিছে, হ্যাঁ ব্যাংক চেক প্রত্যাখ্যান করে দিছে, কিন্তু আমি নগদান বইয়ে আমি লিখিনি, যেহেতু নগদান বই লিখিনি, নগদান বই আমার প্লাস অবস্থায় আছে, তো নগদান বইয়ে তো আমি তো কাউন্ট করবো নগদান বই, তো নগদান বইয়ে দেখো আর্থিক অবস্থা বাড়বে, অর্থাৎ ব্যাংক থেকে চেক প্রত্যাখ্যান হয়ে গেল, নগদান বই কিন্তু আমার প্লাস অবস্থায় আছে, তাই নগদান বই অনুযায়ী আমার আর্থিক অবস্থা বাড়বে। হ্যাঁ কিন্তু যেটা তোমার ঠিক না, ভুল। আসিফ ট্রেডার্সের ব্যাংক বিবরণ অনুযায়ী ডেবিট ব্যালেন্স 10,000 টাকা। ব্যাংক বিবরণের ডেবিট ব্যালেন্স আসিফ ট্রেডার্সের জন্য কি? এখানে বলছে কোন বিবরণী অনুযায়ী, একটা জিনিস মাথায় রাখবা, ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট ব্যালেন্স, ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স। তার মানে ব্যাংক যখন ডেবিট ব্যালেন্স দিবে, তার মানে বুঝবা এটা ব্যাংকের জন্য দায়। আমি তোমাকে কি বলছি? ব্যাংক যখন ডেবিট ব্যালেন্স দিবে তখন সেটা ব্যাংকের জন্য দায়, কিন্তু ব্যাংক যখন ক্রেডিট ব্যালেন্স দিবে তখন সেটা ব্যাংকের জন্য আয়। তো ব্যাংক যেহেতু ডেবিট ব্যালেন্স দিচ্ছে 10,000 টাকা, তার মানে 10,000 টাকা তোমার অ্যাকাউন্টে আছে, হ্যাঁ এই 10,000 টাকাটা ব্যাংকের জন্য দায়, ঠিক আছে? আচ্ছা উল্টাটা বললাম, ব্যাংক বিবরণের ডেবিট ব্যালেন্স আসিফ ট্রেডার্সের জন্য দায়, মানে আসিফ ট্রেডার্সের জন্য দায়, কিন্তু ব্যাংকের জন্য কি? ব্যাংকের জন্য তোমার সম্পদ, ব্যাংকের জন্য সম্পদ। ব্যাংক বিবরণের ডেবিট ব্যালেন্স বলছে এখানে, তাই তো? ব্যাংক বিবরণী অনুযায়ী আমার ডেবিট ব্যালেন্স 10,000 টাকা, ব্যাংক বিবরণী অনুযায়ী আমার ডেবিট ব্যালেন্স 10,000 টাকা। যেহেতু ব্যাংকের ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট ব্যালেন্স 10,000 টাকা, তার মানে হচ্ছে আসিফ ট্রেডার্স 10,000 টাকা অতিরিক্ত উত্তোলন করছে, জমার অতিরিক্ত উত্তোলন করছে। জমাতিরিক্ত উত্তোলন করলে ব্যাংকের জন্য যেটা ডেবিট, সেটা আসিফ ট্রেডার্সের জন্য ক্রেডিট। তার মানে ব্যাংকের জন্য ডেবিট ব্যালেন্স হচ্ছে 10,000 টাকা, আসিফ ট্রেডার্সের জন্য ক্রেডিট ব্যালেন্স 10,000 টাকা। তার মানে আসিফ ট্রেডার্সের জন্য ক্রেডিট ব্যালেন্স যেহেতু 10,000 টাকা, তাই আসিফ ট্রেডার্সের জন্য এটা একটা দায়। এটা একটু মাথায় রাখবে, এটা আমি একটু তোমার প্রথমে ভুল বলছিলাম। সেটা হচ্ছে ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স যদি হয়, তার মানে ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট ব্যালেন্স হলে তোমার জন্য এটা ক্রেডিট ব্যালেন্স, এখানে আসিফ ট্রেডার্সের জন্য এটা ক্রেডিট ব্যালেন্স। তো ক্রেডিট ব্যালেন্স হলে কি হবে? এটা দায় হবে, হ্যাঁ দায় হবে। তারপরে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2,000 টাকা নগদান ব্যয় কি প্রভাব ফেলে? ব্যাংক যেহেতু সুদ মঞ্জুর করছে, ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে, তা আমাকেও কি করতে হবে? 2,000 টাকা বাড়াতে হবে, তাই ব্যাংক কলামে ডেবিট হবে 2,000 টাকা। ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কি? আমি বলছি ডেবিট মেমোরেন্ডাম মানে খরচ, আর ক্রেডিট মেমোরেন্ডাম মানে আয়। নগদান বই ও ব্যাংক বিবরণের জেরের মধ্যে গড়মিলের কারণ 9 কোনটি? এখানে বলছে গড়মিলের কারণ 9 কোনটি, কারণ 9 কোনটি, হ্যাঁ তো এখানে বলছে ব্যাংক চার্জ নগদান বই লেখা হয়নি, এটা গড়মিলের কারণ। পরিবহনের মধ্যে জমা দেওয়া হয়েছে, পরিবহনের মধ্যে আছে একটা বইয়ে প্লাস হয়েছে আর একটা বই হয়নি, এটাও কারণ। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, এটাও কারণ। কিন্তু ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, তো নগদ টাকা যখন জমা দিছে, হ্যাঁ ব্যাংকে যখন নগদ টাকা জমা দিছে তখন তো আমিও প্লাস করে রাখছি আমার বইতে, ব্যাংকেও নগদ টাকা জমা দেওয়ার সাথে সাথে প্লাস করে দিছে, তো এখানে কোনো গড়মিল হয়নি বা বিচ্যুতি হয়নি, তাই এটা গড়মিলের কোনো কারণ না। নিচের কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃতের মধ্যে পার্থক্য তৈরি করবে? এখানে বলছে উদ্ধৃতের মধ্যে পার্থক্য কোনটা তৈরি করবে? তো পার্থক্য তৈরি করবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ ব্যাংকে যখন মাসের শেষে একটা ইন্টারেস্ট দেয় সেটা তো তুমি জানো না, তাই এটা পার্থক্যের কারণ তৈরি করবে। কিন্তু আমানত কর্তৃক জমা দিলে তো ব্যাংকেও ডেবিট হয়ে যাচ্ছে, তুমিও প্লাস করে রাখতেছো, জমাকৃত চেক আদায় হয়ে গেছে, তার মানে তুমিও প্লাস করছো, ব্যাংকও প্লাস করছে। ইস্যুকৃত চেক পরিশোধ, তুমিও মাইনাস করছো, ব্যাংকও মাইনাস করছে, তাই এখানে কোনো গড়মিলের কারণ নাই। শুধুমাত্র ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ গড়মিলের কারণ হবে, কারণ তুমি এখনো জানো না কত টাকা তোমার অ্যাকাউন্টে ইন্টারেস্ট আসছে।
ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে নিচের কোন বিষয়টি বিবেচনায় আনা হয়? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে কোন বিষয়টি বিবেচনায় আনা হয়? দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি, নগদ তো টাকা পাইছি, নগদ তো আর ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তো এখানে দেখো নগদ প্রাপ্তি নগদ প্রদান দুইটা আগেই বাদ। এখানে বলছে কোন বিষয় বিবেচনা করা হয়? জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। হ্যাঁ, এটা হতে পারে ব্যাংক চার্জ উভয় বইতে লিপিবদ্ধ হয়েছে। উভয় বইতে যেহেতু লিপিবদ্ধ হয়েছে তার মানে এটাকে গড়মিলের কোনো কারণ আছে? নাই। উভয় বইতে লিপিবদ্ধ হলে গড়মিলের কোনো কারণ নেই। তার মানে হবে কোনটা? জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তারপরে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃতের সাথে নিচে কোন দফাটি বিয়োগ হবে? এখানে কোন বই অনুযায়ী? নগদান বই অনুযায়ী। তার মানে ফলো করব কাকে? ব্যাংককে ফলো করব। অর্থাৎ ব্যাংক যেটা বিয়োগ করবে আমারও সেটা কি হবে? বিয়োগ করতে হবে। তো ব্যাংক চার্জ যখন কাটে তখন আমার ব্যাংক থেকে টাকাটা চলে যায় না? যেহেতু ব্যাংক থেকে টাকাটা চলে যায় আমাকেও কি করতে হবে? মাইনাস করতে হবে। তাই এটা হবে ব্যাংক চার্জ। বোঝা গেল? আচ্ছা, তারপরে এমসিকিউতে চলে যাই। তারপরে দেখো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক হিসাবের জের হতে নিম্নে কোনটি বিয়োগ করতে হয়? এখানে কোন হিসাবের জের হতে? ব্যাংক হিসাবের জের হতে, ব্যাংক হিসাবের জের হতে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক হিসাবের জের হতে নিচের কোনটি বিয়োগ করতে হবে? ব্যাংক হিসাবের জের হতে, অর্থাৎ ব্যাংক অনুযায়ী ব্যালেন্স কোনটা বিয়োগ করতে হবে। তো দেখো ব্যাংক হিসাবে যেহেতু জের দেওয়া আছে তার মানে ফলো করব কাকে? নগদান বই। অর্থাৎ নগদান বই যে জিনিসটা মাইনাস অবস্থায় আছে আমাকেও সেটা মাইনাস অবস্থায় নিতে হবে। তো বকেয়া যে চেক, বকেয়া চেকের আরেক নাম কি? অপরিশোধিত চেক। অপরিশোধিত চেক, শোধিত চেক। তো বকেয়া চেক বা অপরিশোধিত চেক আমি যখন চেকটা ইস্যু করছি পাওনাদারের নামে তখন তো আমি মাইনাস করে দিছি, তাকে আমার টাকাটা দিতে হবে। তো আমার নগদান বইতে যা মাইনাস করা আছে আমাকেও ব্যাংক হিসাবের বইতে সেটা মাইনাস করতে হবে। তো এটার অ্যান্সার হবে বকেয়া চেক সমূহ। ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচের কোন লেনদেনটি নগদান বইয়ের জের ও পাস বইয়ের মধ্যে পার্থক্য তৈরি করবে? নগদান বইয়ের জের ও পাস বইয়ের মধ্যে পার্থক্য কোনটা তৈরি করবে? জমাকৃত চেক আদায়, এটা আদায় হয়ে গেছে, এটা পার্থক্য তৈরি করবে না। ইস্যুকৃত চেক পরিশোধ, পরিশোধ হয়ে গেছে, পার্থক্য তৈরি করবে না। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এটা পার্থক্য কেন তৈরি করবে? কারণ ব্যাংকে আমার ইন্টারেস্ট আসছে যেটা আমার নগদান বই এখন আমি লিখি নাই। তার মানে এটা পার্থক্য তৈরি করবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক সার্ভিস চার্জ, এই দুইটা জিনিস তোমার কি পার্থক্য তৈরি করবে বা গড়মিল তৈরি করবে। তারপরে আমরা কিছু ম্যাথ টাইপের ম্যাথ করে আসি, ম্যাথ করে ফেলি আর কি। চেকের মাধ্যমে বেতন প্রদান 500 টাকা ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে। চেকের মাধ্যমে বেতন প্রদান কত টাকা? 500 টাকা। নগদান বইয়ের ডেবিট দিকে কত লেখা হয়েছে? 500 টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্ধৃত এবং ব্যাংক বিবরণের মধ্যে কত টাকা গড়মিল হবে? একটা জিনিস বুঝো তোমরা, নর্মালি যে কাজটা করবা, ঠিক আছে 50 টাকা লেখা হয়েছে তার মানে 450 টাকা কম লেখা হয়েছে, তাই না? তার মানে 450 টাকা লিখলে তো হয়ে যাচ্ছে না। এখানে বুঝতে হবে যে চেকের মাধ্যমে বেতন প্রদান, চেকের মাধ্যমে বেতন প্রদান এটার জাবেদা কি? এটা জাবেদা কি? চেকের মাধ্যমে বেতন প্রদান, বেতন ডেবিট, বেতন ডেবিট কত? 500 আর ব্যাংক ক্রেডিট 500। ব্যাংক ক্রেডিট কত? 500। এটা তো তোমার আসল জাবেদা, তাই তো? এটা আসল জাবেদা না? তো তুমি কি করছো? তুমি ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে, অর্থাৎ ব্যাংক ঠিক আছে, ব্যাংক হিসাব ঠিক আছে, কিন্তু নগদান বইয়ের ডেবিট দিকে কি করছো? তুমি 50 টাকা লিখছো। 500-র বদলে কত লিখছো? 50 টাকা লিখছো। এখন তোমার ব্যাংক বিবরণীতে তুমি ঠিক লিখছো 500 টাকা, কিন্তু নগদান বইয়ের ডেবিট দিকে কত টাকা লিখছো? 50 টাকা লিখছো। হ্যাঁ, তো এখানে তোমার ব্যাংকে তোমার 500 টাকা আছে আর এখানে তুমি কত লিখছো? 50 টাকা। 50 টাকা লিখছো। তোমার লিখতে হতো কত? লিখতে হতো তোমার হচ্ছে 500 টাকা, তাই না? লিখতে হতো 500 টাকা। তার মানে 450 টাকা তুমি কম লিখছো। হ্যাঁ, তো এখানে তোমার আসলটা, তাহলে তোমার ঠিক করার জন্য আসলটা কত হতে হতো? 500 হতে হতো। আসলটা 500 হতে হতো, হতো কিনা? তো তোমার যেহেতু ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে,
ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে, ডেবিট দিকে আগে তুমি 500 টাকা লিখে ঠিক করে নাও, ডেবিট দিকে আগে 500 টাকা লিখে তুমি ঠিক করে নাও। কিন্তু তোমার এই যে 50 টাকা তুমি এক্সট্রা তুমি ডেবিট করছো, ওইটাকে তোমার ক্রেডিট করতে হবে, ওইটাকে তোমার ক্রেডিট করতে হবে। তার মানে টোটাল তোমার 550 টাকার একটা পার্থক্য দেখা দিবে, 550 টাকার একটা পার্থক্য তোমার দেখা দিবে, ঠিক আছে? 550 টাকার একটা পার্থক্য তোমার দেখা দিবে, কারণ এখানে তোমার 500 টাকা ছিল এবং এখানে তোমার 50 টাকা ছিল। আচ্ছা, এখানে দেখি সাদমান লিমিটেড নগদান বইয়ের ব্যাংক সুদ 250 টাকার পরিবর্তে 250 টাকার পরিবর্তে ভুলক্রমে 520 টাকা ক্রেডিট করছে। হ্যাঁ, 250 টাকার পরিবর্তে ভুলক্রমে 520 টাকা ক্রেডিট করছে। এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্ধৃতির মধ্যে গড় মিলের পরিমাণ কত? এখানে দেখো সেম, তাহলে 500 আর 200 কত? 700, 50 আর 20 কত? 70, 770। হ্যাঁ, তো একটা জিনিস মাথায় রাখবা, এরকম যখন গড় মিলের পরিমাণ নির্ণয় করতে বলবে, গড় মিলের পরিমাণ নির্ণয় করতে বলবে, তো একটা বইয়ের এত টাকার পরিবর্তে এত টাকা ক্রেডিট করছে বা এত টাকা ভুলক্রমে এত টাকা লেখা হয়েছে, এই ক্ষেত্রে যে কাজটা করবা জাস্ট দুইটা যোগ করে দিবা, 250 আর 520 এখানে যোগ হয়েছে, সেম 500 আর 50 টাকা এখানে যোগ হয়েছে। তো গড় মিলের পরিমাণ কত, এই টাইপের কোশ্চেন যদি থাকে তাহলে দুইটা যোগ করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা ভুলে নগদান বইতে দুইবার লেখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গড় মিলের পরিমাণ কত? এখানে দেখো অ্যামাউন্ট ছিল কয়টা? দুইটা। এখানে অ্যামাউন্ট কয়টা? একটা। তো এখানে তোমার অ্যামাউন্ট যেহেতু একটা, এখানে বলছে নগদান বইতে ভুলক্রমে দুইবার লেখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গড় মিলের পরিমাণ কত হবে? তো এখানে 500, আর কোনো অ্যামাউন্ট আছে? নাই, যোগ 0। তো কত পরিমাণ কত হবে? 500। তোমার কি করতে হবে? দুইটা যোগ করতে হবে। হ্যাঁ, এখানে যেহেতু একটা অ্যামাউন্ট দেওয়া আছে, তোমার একটা অ্যামাউন্টে দুইবার কাউন্ট করছে, কিন্তু এখানে অন্য কোনো অ্যামাউন্ট দেওয়া আছে? নাই। তো এখানে 500 যোগ 0 সমান সমান 500। তো গড় মিলের পরিমাণ এই 500 টাকায়। হ্যাঁ, তো গড় মিলের ক্ষেত্রে আমার এই ট্যাকটিক্সটা ইউজ করতে হবে। এই যে দেখো সেম, ব্যাংক কর্তৃক ধার্যকৃত যা 300 টাকা ভুলে দুবার লেখা হলে গড় মিলের পরিমাণ কত? 300। কত আছে? একটাই অ্যামাউন্ট আছে 300। আর কোন অ্যামাউন্ট আছে? নাই। 300 যোগ 0, তার মানে গড় মিলের পরিমাণ কত? 300 টাকা। আচ্ছা, তো এখান থেকে আমরা সলভ করলাম মোটামুটি। এখন আমরা আবার একটু জ্ঞানমূলকে চলে যাই। নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে? ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে হচ্ছে নগদান বই ও পাস বইয়ের ব্যাংক উদ্ধৃত্ত। হ্যাঁ, নগদান বই ও পাস বইয়ের ব্যাংক উদ্ধৃত্ত হচ্ছে ব্যাংক বিবরণী সমন্বয় করে। ব্যাংক সমন্বয় বিবরণীতে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হয়ে থাকলে কি করতে হবে? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, হ্যাঁ, ইস্যুকৃত চেক ব্যাংকে যেহেতু উপস্থাপিত হয়নি, তো ব্যাংকে উপস্থাপিত হয়নি, তার মানে নগদান বই থেকে অলরেডি তুমি মাইনাস করে দিছো, নগদান বই থেকে তুমি মাইনাস করে দিছো, কিন্তু ব্যাংকে এখনো কি আছে? প্লাস অবস্থায় আছে। যেহেতু ব্যাংকে প্লাস অবস্থায় আছে, তাই নগদান বহির ব্যাংক উদ্ধৃত্যের সাথে যোগ হবে। যেহেতু আমার ব্যাংকে প্লাস অবস্থায় আছে, তা আমাকেও কি নগদান বইতে কি করতে হবে? ব্যাংকে কপি করে প্লাস অবস্থায় রাখতে হবে। তাই নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত্যের সাথে এটা কি হবে? যোগ হবে। এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হয়? এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে নট সাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ জমাকৃত চেক প্রত্যাখ্যান। জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে কি করতে হয়? নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত থেকে বিয়োগ দিয়ে দেখাতে হয়। ব্যাংক উদ্ধৃত থেকে বিয়োগ দিয়ে দেখাতে হয়। যেহেতু জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে গেছে, তার মানে আমার ব্যাংক থেকে টাকাটা, আর ব্যাংকে টাকাটা প্লাস হয়নি, ব্যাংক থেকে টাকাটা মাইনাস করে দিতে হবে। নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত থেকে এটা আমার মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, জমাকৃত চেক যেহেতু প্রত্যাখ্যান হয়েছে। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেখেই, প্রাপ্য নোটের টাকা আদায় এত টাকা, ভুলবশত পাস বই ডেবিট করছে। পাস বই ডেবিট বা ক্রেডিট কত করতে হবে? হ্যাঁ, প্রাপ্য নোটের টাকা ব্যাংক ভুলবশত পাস বই ডেবিট করছে। প্রাপ্য নোটের টাকা আদায়, প্রাপ্য নোটের টাকাটা 10,000 টাকা, ব্যাংক ভুলবশত পাস বই ডেবিট করছে। তো পাস বই তো ডেবিট করার কথা না, পাস বই কি করার কথা? ক্রেডিট করার কথা। তো যেহেতু ক্রেডিট করার কথা, ভুলবশত পাস বই ডেবিট করছে, তো একবার তোমার এটা হওয়ার কথা কি ছিল? 10,000 টাকা ক্রেডিট। কিন্তু আমি কি করছি? 10,000 টাকা ডেবিট করছি। তো 10,000 টাকা ক্রেডিট করে আরো 10,000 টাকা
ক্রেডিট করতে হবে, কারণ কি এই যে ডেবিট করছিলাম এই টাকাটা ক্রেডিট করে আমার শূন্য বানাতে হবে। তো টোটাল কত হলো, 20,000 টাকা ক্রেডিট করে আমার ঠিক করতে হবে। তারপরে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 7,000 টাকা, আমানতকারীর বইতে কি ক্রেডিট হবে? তো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হলে আমার ব্যাংক হিসাব ডেবিট হবে এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে, তার মানে সুদ হিসাব ক্রেডিট হবে। সুদ হিসাব ক্রেডিট হবে। ব্যাংক টাকা জমা দিলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট কেন দেখানো হয়? ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বিবরণীতে কেন ক্রেডিট দেখানো হয়? কারণ ব্যাংকের দায় বৃদ্ধি পায়। এটা ব্যাংকের দায় বৃদ্ধি পায় বলে ব্যাংক বিবরণীতে এটা ক্রেডিট দেখানো হয়। হ্যাঁ, আর তোমার জন্য এটা ডেবিট আর সেটা ব্যাংকের জন্য কি ক্রেডিট। ব্যাংক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারী বইতে জাবেদা দিতে হবে? এনএসএফ বা প্রত্যাখ্যাত চেকের জন্য তোমার আমানতকারী বইতে জাবেদা দিতে হবে। ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হলে নগদান হিসাবে লিপিবদ্ধ না করলে ব্যবসার কি হবে? আর্থিক অবস্থা অপরিবর্তিত হবে। ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হলে নগদান হিসেবে যদি লিপিবদ্ধ না করে তাহলে তো কোনো সমস্যা নাই, আর্থিক অবস্থা অপরিবর্তিত হবে, লিপিবদ্ধ হয়নি এখানে। হ্যাঁ, আচ্ছা, ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ 4,000 টাকার জন্য আমানতকারী বইতে নিচে কোন হিসাবটি ডেবিট হবে? তো আদায়কৃত লভ্যাংশ কি, ব্যাংক হিসাব বৃদ্ধি করছে, তার মানে আমানতকারী বইতে ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক যেহেতু বৃদ্ধি পেল। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা আর একটু জ্ঞানমূলক গুলো সলভ করে আসি পরের টপিকের। এই যে এই ম্যাথগুলো আমরা একটু সলভ করি। প্রচলিত সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন। এখান থেকে কি কি কোশ্চেন আছে চলো দেখি। ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা এবং চার্জ আদায় করলো 500 টাকা। সুদ মঞ্জুর করছে 500 মানে 500 একবার প্লাস হয়েছে, আর চার্জ আদায় করছে 500 মানে 500 একবার মাইনাস হয়েছে। তো উদ্ধৃতর মধ্যে পার্থক্য কত? 1 টাকাও পার্থক্য না, 0 টাকা, কারণ 500 যোগ হয়েছে 500 মাইনাস হয়েছে, তো প্লাস মাইনাসে 0। এখানে তোমার পার্থক্য হচ্ছে 0 টাকা। আচ্ছা, প্রতিমধ্যে জমা 5,000 টাকা, উভয় যে সংশোধন পদ্ধতিতে ব্যাংক মিলকরণ বিপরীত উক্ত দফাটি কিভাবে সমন্বয় করতে হবে? প্রতিমধ্যে জমা হয়েছে, হ্যাঁ, প্রতিমধ্যে জমা কি 500 টাকা। তো প্রতিমধ্যে জমাটা আমার নগদান বইতে অলরেডি প্লাস করা আছে, আমি ব্যাংক হিসাবে প্লাস করে দিছি, কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো আমার প্লাস করা হয়নি। তো ব্যাংক বিবরণীতে আমার প্লাস করতে হবে। ব্যাংক বিবরণী জেরের সাথে কি করতে হবে? যোগ করা হয়। প্রতিমধ্যে জমা 5,000 টাকা ব্যাংক বিবরণী জেরের সাথে যোগ করতে হবে। তারপরে দেখো, আচ্ছা, ওকে, এই ম্যাথটা দেখো অনেকবার আসছে। ব্যাংক চার্জ কত? ব্যাংক চার্জ 260 টাকা এবং নগদান বই ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। হ্যাঁ, নগদান বই ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে, এর ফলে নগদান বই গড় মিললে কত পরিমাণ? তো আমি কি বলছি, গড় মিললে কি করে দিবা? সিম্পলি যোগ করে দিবা। তো 620 যোগ কত? 260 কত হয়? 880 টাকা। তো গড় মিলের পরিমাণ কত? 880। আমি কি বলছি, গড় মিল থাকলে কি করবা? জাস্ট দুইটা যোগ করে দিবা। আর এখানে একটা অ্যামাউন্ট থাকলে ওটার সাথে কি যোগ করবা? 0 যোগ করবা। ঠিক আছে, এই গেল। তারপরে আর একটা ম্যাথ আছে, ব্যাংক চার্জ 260 টাকা ভুলক্রমে, সেম ম্যাথ দেখো, ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বই ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে, পার্থক্য কত? 880 টাকা। হ্যাঁ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 73, নগদান বইতে এত টাকা আছে, গড়মিল কি বলছি? দুইটা যোগ করে দিবা। 73 আর 37 কত? 110। আচ্ছা, গেল। তারপরে দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 890 টাকা, নগদান বইতে দুইবার ডেবিট করা হয়েছে, তোমার কত হবে পার্থক্য? আমি কি বলছি যে এখানে একটা অ্যামাউন্ট, এটার সাথে কি যোগ করবা? 0 যোগ করবা। 890 টাকাই হবে তোমার গড়মিল। ঠিক আছে, এই হচ্ছে তোমার ট্যাকটিক্স, এই ট্যাকটিক্স গুলো ফলো করবা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কিছু তোমার প্রয়োগমূলক কোশ্চেন সলভ করব লাস্টের গুলো, এবং বাকিটা তোমরা প্র্যাকটিস করে নিবে। এখানে অনেক আছে, 200 এমসিকিউ আছে। তো প্রয়োগমূলক আমরা এই দুইটা সলভ করি, 140 আর 148 দুইটা সলভ করব। হ্যাঁ, তো বলা আছে যে 2014 সালের 31 জুন তারিখে জনাব আবুল হোসেনের ব্যবসা নগদান বই মোতাবেক, কোন বই মোতাবেক? নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্দেশ্যে এত টাকা, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত এত। আচ্ছা, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্দেশ্য কত টাকা? ওকে, ফাইন।
তো এখানে বলছে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এত টাকা আছে, আর এখানে বলছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত। তো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের ক্ষেত্রে আর ফলো করতে কাকে হবে? নগদান বইকে, নগদান বইকে। হ্যাঁ, তো নগদান বইকে ফলো করলে আমার তোমার এখানে কি আছে? আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 12,000 টাকা এখনো আদায় হয়নি, এখনো কি হয়নি? আদায় হয়নি। এখনো যেহেতু আদায় হয়নি, আদায়ের জন্য জমাকৃত চেক, তো আমার নগদান বইতে প্লাস অবস্থায় আছে, আমার নগদান বইতে প্লাস অবস্থায় আছে, তো আমারও প্লাস করতে হবে। তো 12,000 এখানে প্লাস, হ্যাঁ 12,000 এখানে প্লাস। আর এখানে বলছে যে 15,000 টাকা ইস্যুকৃত অন্য একটি চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তো আমি যখন এই চেকটা ইস্যু করে দিছি, তখন আমি এটা মাইনাস দিছি, তাই না? তো আমার এটা 15,000টা আমার যেহেতু নগদান বইতে মাইনাস আছে, আমি কাকে ফলো করব? নগদান বইকে। তো আমারও মাইনাস করে দিতে হবে। তো 15,000 মাইনাস এখানে 12,000 প্লাস, তো 12,000 থেকে মাইনাস 15,000 গেলে মাইনাস 3,000 থাকে, তাই তো? তো তোমার কত থাকে? মাইনাস 3,000। তো এই 3,000 আর নগদান বই 20,000, টোটাল 23,000 হবে। এই 23,000 হবে আমার হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তো ওইখানে আমার 3,000 ছিল, এই 3,000-এর সাথে তোমার এই যে নগদান বইয়ের উদ্বৃত্ত ছিল, উদ্বৃত্তটা যোগ হয়ে কত হলো? আমার 23,000 টাকা হলো। তো এই হচ্ছে আমার ব্যাংক জমার উদ্বৃত্ত। তারপর 141-এ কি আছে? একজন দেনাদার সরাসরি 40,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে। তো সরাসরি 40,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, তার মানে নগদান বই আমার এখনো যোগ হয়নি। হ্যাঁ, সরাসরি ব্যাংকে প্লাস হয়েছে, কিন্তু নগদান বই এখনো মাইনাস অবস্থায় আছে। হ্যাঁ, তো মাইনাস অবস্থায় যেহেতু আছে, আমার নগদান বই ঠিক করতে হবে। যেহেতু ব্যাংকে জমা দিচ্ছে, তাই ব্যাংক হিসাব ডেবিট এবং আমার দেনাদারটা হ্রাস পেলো, তাই দেনাদার হিসাব ক্রেডিট হবে। এই যে ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার যেহেতু হ্রাস পাইছে, তা দেনাদারটা কি হলো? ক্রেডিট হলো। তারপরে দেখো, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1,000 টাকা আমানতকারী বইতে ডেবিট হবে কোনটা? ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক হিসাব ডেবিট হয়, ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব কি হবে? ক্রেডিট হবে। দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে কোন জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক বিবরণী এবং নগদান বই দুইটার জেরই নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। আর একক জের পদ্ধতিতে শুধুমাত্র একটা বইয়ের জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, যেটা অলরেডি তোমাদের সিকো সলভিং ক্লাসে আমি বলে দিয়েছি বা সলভ করে দিয়েছি সিকো সলভিং ক্লাসগুলোতে। হ্যাঁ, তারপরে আমরা এই উদ্দীপকটা লাস্ট সলভ করব। সাকিব কোম্পানি লিমিটেডের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এত, পাস বই অনুযায়ী কত হবে? আচ্ছা, তো এখানে মোস্ট প্রবাবলি তোমার ছিল, আচ্ছা তোমার একটা উদ্দীপক আছে, সাকিব কোম্পানি লিমিটেড পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,400 টাকা, চেক কাটা হচ্ছে। আচ্ছা ওকে, তো এখানে কোয়েশ্চেন কি বলছে? এখানে কোয়েশ্চেন বলছে যে সাকিব কোম্পানি লিমিটেডের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত। তার মানে নগদান বই হলে আমি কাকে ফলো করব? ব্যাংকে ফলো করব, ঠিক আছে? নগদান বই হলে আমি কাকে ফলো করব? ব্যাংকে ফলো করব। এখানে বলছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,400 টাকা। ওকে, 30,400 টাকা আছে। তো 30,400 টাকা থাকলে চেক কাটা হয়েছে কিন্তু এখনো ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু এখনো ভাঙানো হয়নি। তার মানে চেক যেহেতু কাটা হয়েছে কিন্তু এখনো ভাঙানো হয়নি, তার মানে এটা আমার প্লাস অবস্থায় আছে ব্যাংকে। আমি কাকে ফলো করব? ব্যাংকে ফলো করব। হ্যাঁ, তারপরে লভ্যাংশ আদায় করেছে 6,600 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। তার মানে এটা হচ্ছে 6,600 টাকা ব্যাংকে প্লাস হয়েছে। ব্যাংকে প্লাস হয়েছে, তো আমারও প্লাস করতে হবে। ব্যাংক কর্তৃক চার্জ পরিশোধ 2,000 টাকা, তার মানে এটা মাইনাস হয়েছে ব্যাংকে। তো 30,400-র সাথে 7,400 যোগ 6,600 যোগ মাইনাস 2,000। তো আমরা একটু হিসাব করি। 30,400 যোগ 7,400 যোগ 6,600 মাইনাস 2,000। ওকে, তো চলো দেখি অ্যান্সার, দেখে নিই কি আছে। আচ্ছা, এখানে তোমার অ্যান্সার কত? 18,400, 18,400, তাই তো?
তো এখানে দেখো 18,400 আমরা কি করছি, আমাদের অ্যান্সার আসছে 42,400। তো 42,400 থেকে তুমি 30,400 মাইনাস করে দাও, 30,400। আচ্ছা, এখানে আমার তাহলে আর একটু হিসাব করতে হবে। 18,400 যেহেতু আসছে, এখানে বসে সাকিব কোম্পানি লিমিটেডের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত কাকে ফলো করব, ব্যাংকে। ব্যাংকে ফলো করবে। তো ব্যাংকে আমি যদি ফলো করি, এখানে বলছে চেক কাটা হয়েছে কিন্তু চেক ভাঙানো হয়নি, তো এটা অবশ্যই ইনক্লুডেড হবে, 7,400 এখানে ইনক্লুডেড হবে, 7,400 এখানে আসবে, প্লাস আসবে। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 6,600 টাকা, তো 6,600 আসবে, 6,600 আসবে এখানে প্লাস অবস্থায়। তো এখানে কত হলো, 10 হাতে 1 7 14,000। হ্যাঁ, তো 14,000 হলো, 14,000 হলো। আর 14,000 থেকে তোমার কি হবে, 7,000 6,600 কত, 14,000। তো 14,000 থেকে ব্যাংক কর্তৃক চার্জ পরিশোধ করছে। ও আচ্ছা, ব্যাংক কর্তৃক চার্জ পরিশোধ, তো ব্যাংক চার্জ পরিশোধ করলে তোমার ব্যাংক তো মাইনাস করবে, হ্যাঁ মাইনাস করারই কথা, 2,000। তো 14 থেকে 2,000 গেলে 12,000 থাকে, 12,000 থাকে। এখানে বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত কত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত তোমার এখানে তো 12,000 হওয়ার কথা, মানে কত দিছে, 14,400 দিছে, 18,400 দিছে। হ্যাঁ, তো এখানে মোস্ট প্রবাবলি ভুল আছে, কোথাও একটা ঝামেলা আছে। এখানে তোমার আমাদের আসতেছে 12,000, তাই তো, 12,000 উদ্ধৃত্ত থাকতেছে প্লাস মাইনাস করে। তো 12,000 উদ্ধৃত্ত যদি থাকে, তাহলে 30,400 থেকে যদি 12,000 বাদও দিই, 30,400 মাইনাস 12,000, ও না ঠিকই আছে, 18,400। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো, প্রথমে আমার এখানে আগে যেভাবে হিসাব করছিলাম ওভাবেই হিসাব হয়েছে, জাস্ট এখানে এটা পরে তোমার মাইনাস করতে হবে। হ্যাঁ, এটা মাইনাস করতে হবে, আমরা প্লাস দিছিলাম এই জন্য সমস্যাটা হয়েছে। তো চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটা 7,400 যোগ হলো। হ্যাঁ, যোগ, আর লভ্যাংশ আদায় করেছে 6,600 যোগ হলো, 6,600 যোগ হলো, কত হচ্ছে টোটাল 14,000। হ্যাঁ, এই 14,000 থেকে ব্যাংক চার্জ পরিশোধ করছে, আমি কাকে কপি করব, ব্যাংকে। তো ব্যাংক যেহেতু মাইনাস করে দিছে, আমারও মাইনাস করে দিতে হবে, তো 12,000। ঠিক আছে, তো এই 12,000 30,400 থেকে আমার 12,000 মাইনাস করে দিতে হবে, 30,400 থেকে। এটা যেহেতু তোমার পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, এটা থেকে আমার 12,000 মাইনাস করে দিতে হবে। মাইনাস করে যেটা থাকবে 18,400, এই 18,400 হচ্ছে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। ঠিক আছে, মিলছে। এখন আমরা এটা প্লাস করছিলাম, এজন্য সমস্যা হচ্ছে, কিন্তু আমার যোগ বিয়োগ করে কত আসতেছে, ব্যালেন্স 12,000 আসতেছে। এই 12,000টা আমার জাস্ট মাইনাস করে দিতে হবে কি থেকে, ব্যাংক জমার উদ্ধৃত্ত থেকে। এই 12,000টা কি করে দিব, আমরা মাইনাস করে দিব। তো টোটাল কত আসতেছে, 18,400। তো এটা কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন, কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন। আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে 18,400। ঠিক আছে, 18,400। তো এটা আমরা প্লাস করছিলাম দেখে মিলতেছিল না। আচ্ছা, এখন দেখি সাকিব কোম্পানি লিমিটেডের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত এত টাকা হলে পাস বই অনুযায়ী উদ্ধৃত্ত কত হবে। আচ্ছা, এখানে বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত কত, 25,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত কত, 25,000 টাকা। আচ্ছা, পাস বই অনুযায়ী উদ্ধৃত্ত কত হবে, পাস বই আমি কাকে ফলো করব, নগদান বইকে ফলো করব, তাই তো, নগদানকে ফলো করব। তার মানে আমরা একটু চলো সেম ভাবে আমরা একটু দেখি, নগদান বইকে ফলো যদি আমি করি, নগদান বইকে ফলো করলে আমার কি হবে, নগদান বইকে ফলো করলে হবে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তো চেক যখন আমি কাটবো তখন আমি নগদান বই থেকে মাইনাস করে দিব। তো 7,400টা মাইনাস, হ্যাঁ মাইনাস ফিগারে ব্যাংক লভ্যাংশ আদায় করছে 6,600 টাকা। ঠিক আছে, ব্যাংক লভ্যাংশ আদায় করছে 6,600 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। ওকে,
6,600 টাকা আদায় করছে, যা হিসাবভুক্ত হয়নি। তো 6,600 টাকা আদায় করছে, ব্যাংক কি করছে, প্লাস করছে। হ্যাঁ, নগদান বই এখনো কি আছে, মাইনাস অবস্থায় আছে। তো নগদান বই যেহেতু মাইনাস অবস্থায় আছে, আমারও কি করতে হবে, মাইনাস করতে হবে। আর এটা ব্যাংক চার্জ পরিশোধ 2,000 টাকা, এটা আমার ব্যাংক মাইনাস করছে, আমি এখনো জানি না। তো নগদান বই কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে। তো এখানে একটু দেখি, প্লাস 2,000, তারপরে মাইনাস 7,400, মাইনাস 6,600, আচ্ছা মাইনাস 12,000। এখানে মাইনাস 12,000, ওইটা আমরা কি করছিলাম, এই উদ্ধৃতটা থেকে, এটার উদ্ধৃত থেকে ওই ওখানে প্লাস 12,000 আসছিল, ওই 12,000টা আমরা কি করছিলাম, মাইনাস করে দিয়েছিলাম। তো এটা প্লাস করে দিব, 25,000-এর সাথে 12,000 যোগ করে দিব, 25,000 যোগ 12,000, টোটাল 37,000। দেখো এখানে যে কাজটা করছিলাম, 30,400 থেকে আমার 12,000 কিন্তু প্লাস ফিগারে আসছিল, তো এটা মাইনাস করে দিছি। এখন আমার 12,000 মাইনাস ফিগারে আসতেছে, তো এটা প্লাস করে দিতে হবে, উল্টা করে দিতে হবে, ঠিক আছে। তো উল্টা কার সাথে করবে, এই যে 25,000-এর সাথে আমার যোগ করে দিতে হবে। এই দেখো হয়ে গেল, আমার 25,000-এর সাথে যোগ করে দিতে হবে। এই যে দেখো 37,000। হ্যাঁ, তো আমার এখানে কত আসছে, মাইনাস 12,000 আসছে না, মাইনাস 12,000 আসছে কিনা, তো মাইনাস হলে আমার প্লাস করে দিতে হবে। এই কার সাথে প্লাস করে দিব, 25,000-এর সাথে প্লাস করে দিব। তো 25,000 আর 12,000 কত, 37,000 টাকা। তো এটা মোটামুটি একটু ক্রুশিয়াল ম্যাথ ছিল, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, তারপরে দেখি নগদান বই সম্পর্কে কোনটি বেশি সঠিক। নগদান বই সম্পর্কে কোনটি বেশি সঠিক, নগদান বই হচ্ছে এক ধরনের জাবেদা খতিয়ান উভয়। তো নগদান বই জাবেদা এবং খতিয়ান দুইটারই প্রয়োগ ঘটানো হয়। দেনাদার থেকে সরাসরি আদায়ের ফলে কি হয়, দেনাদার থেকে সরাসরি আদায় করলে আমার ব্যাংক হিসাব বৃদ্ধি পায়। হ্যাঁ, এখন আমরা জাস্ট জ্ঞানমূলক সলভ করে যাব, ব্যাংক হিসাব বৃদ্ধি পায়। তারপরে আচ্ছা এখানে এই পর্যন্ত আছে, তো আমরা লাস্ট এই ম্যাথটা সলভ করি। রহমান এন্ড কোম্পানির 31শে জানুয়ারি 2017 তারিখে এত টাকা হয়। আচ্ছা, জমাকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ করতে হবে। তো জমাকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ করতে হবে। এখানে বলছে যে 5,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ভুলক্রমে নগদান বইতে 500 টাকা লেখা হয়েছে। হ্যাঁ, তো ব্যাংকে জমা দেওয়া হয়েছে 5,000 টাকার চেক, কিন্তু ভুলক্রমে নগদান বইয়ে 500 টাকা জমা দেওয়া হয়েছে। এখানে বলছে যে ব্যাংক সমন্বয় বিবরণীতে জমাকৃত চেক বাবদ কত টাকা যোগ করতে হবে। তো যোগ করতে হবে, যেহেতু 500 টাকা লেখা হয়েছে, 450 টাকা যোগ করে 4,500 টাকা যোগ করে তোমার 5,000 টাকা মিল করতে হবে, সমন্বয় করতে হবে। হ্যাঁ, সমন্বয় করতে হবে 4,500 টাকা যোগ করে। উক্ত কোম্পানি ইস্যুকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ বা বিয়োগ করবে। এখানে বলছে ইস্যু কত করছে, 2,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, যা নগদান বইয়ে ভুলে দুবার লেখা হয়েছে। তো 2,000 যোগ 0 কত হবে, 2,000 টাকায় যোগ করতে হবে। ওই যে গরমিলের একটা ম্যাথ দেখাইছিলাম না, সেম ম্যাথ। হ্যাঁ, 2,000 টাকায় যোগ করতে হবে। তো এই ছিল আজকে ক্লাস। তো তোমাদের বাকি যে এমসিকিউ গুলো আছে সেটা প্র্যাকটিস শিটের মাধ্যমে তোমরা প্র্যাকটিস করে ফেলবে, এবং মেজর যে ম্যাথ ছিল, মেজর যে জায়গা ছিল ওইটা আমি অলরেডি ধরিয়ে দিয়েছি। তো আজকের এমসিকিউ সলভিং ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।